মধ্যপ্রাচ্যের দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন এক জনগোষ্ঠীর বসবাস যারা শতাব্দীর পর শতাব্দী ধরে নিজেদের পরিচয় ধরে রাখার জন্য লড়াই করে যাচ্ছে। তাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং জাতিগত পরিচয় আছে। তবুও পৃথিবীর মানচিত্রে তাদের নামে কোনো রাষ্ট্র নেই। তারা কোথাও সংখ্যালঘু, কোথাও বিদ্রোহী, কোথাও সন্দেহভাজন। এই বাস্তবতাই কুর্দিদের জীবন। এটি শুধু একটি জাতির গল্প নয়, এটি হারানো রাষ্ট্রের গল্প, বেঁচে থাকার গল্প এবং অসমাপ্ত স্বাধীনতার গল্প। তারা পৃথিবীর সবচেয়ে বড় স্টেটলেস নেশন বা রাষ্ট্রহীন জাতি। বর্তমানে প্রায় 3 থেকে 4 কোটি কুর্দি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে। আজকের ভিডিওতে আমরা জানব কুর্দিরা কারা, কোথা থেকে এসেছে, কেন তাদের নিজস্ব রাষ্ট্র নেই এবং কেন শতাব্দীরও বেশি সময় পরেও তারা স্বাধীনতার জন্য লড়ছে। কুর্দিরা মূলত একটি এথনিক গ্রুপ বা জাতিগোষ্ঠী। তাদের শিকড় হাজার বছরের পুরনো। ইতিহাসবিদদের মতে কুর্দিরা ইন্দো ইরানীয় জনগোষ্ঠীর অংশ। অনেক গবেষক মনে করেন তাদের পূর্বপুরুষদের সম্পর্ক প্রাচীন মিডেস সভ্যতার সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে। কুর্দিরা মূলত বসবাস করে একটি ঐতিহাসিক অঞ্চলে যা পরিচিত কুর্দিস্তান নামে। কুর্দিস্তান কোনো স্বাধীন দেশ নয়, এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক অঞ্চল। বর্তমানে এই অঞ্চল 4টি দেশের মধ্যে বিভক্ত: তুরস্ক, ইরাক, ইরান এবং সিরিয়া। সবচেয়ে বেশি কুর্দি বাস করে তুরস্কে, তারপর ইরাক, ইরান এবং সিরিয়ায়। কুর্দিদের কুর্দিশ নামে নিজস্ব ভাষাও রয়েছে। এটি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ধর্মীয়ভাবে অধিকাংশ কুর্দি সুন্নি মুসলিম, তবে কুর্দিদের মধ্যে শিয়া, ইয়াজিদি, আলেভি এবং খ্রিস্টান সম্প্রদায়ও রয়েছে। সংস্কৃতির দিক থেকেও তারা অত্যন্ত সমৃদ্ধ। তাদের ঐতিহ্যবাহী পোশাক রঙিন ও বৈচিত্র্যময়। লোকসঙ্গীত, কবিতা, ট্রাইবাল ট্রেডিশন সবই তাদের পরিচয়ের অংশ। কুর্দিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হলো নওরোজ। নওরোজ শুধু নতুন বছরের উৎসব নয়, এটি কুর্দিদের কাছে প্রতিরোধ, স্বাধীনতা এবং পুনর্জন্মের প্রতীক। হাজার বছর ধরে কুর্দিরা বিভিন্ন সাম্রাজ্যের অধীনে বসবাস করেছে। একসময় তারা পারস্য সাম্রাজ্যের অংশ ছিল, পরে আরব খিলাফত, এরপর সেলজুক, উসমানীয়দের অধীনে আসে। বিশেষ করে উসমানীয় সাম্রাজ্যের সময় কুর্দিরা তুলনামূলক স্বায়ত্তশাসন ভোগ করত। তাদের স্থানীয় আমির ও ট্রাইবাল লিডার্স ছিল। কেন্দ্রীয় শাসনের অধীনে থেকেও তারা সাংস্কৃতিক পরিচয় ধরে রাখতে সক্ষম হয়। কিন্তু 19 ও 20 শতকে জাতীয়তাবাদের উত্থান পরিস্থিতি বদলে দেয়। সাম্রাজ্যগুলো দুর্বল হতে শুরু করে, আর বিভিন্ন জাতিগোষ্ঠী নিজেদের রাষ্ট্র দাবি করতে থাকে। কুর্দিরাও এর ব্যতিক্রম ছিল না। এরপর আসে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ শেষে উসমানীয় সাম্রাজ্য ভেঙে পড়ে। মধ্যপ্রাচ্যের মানচিত্র পুনরায় নতুনভাবে আঁকার কাজ শুরু হয়। 1920 সালে স্বাক্ষরিত হয় সেই বিখ্যাত চুক্তি, ট্রিটি অফ সেভরেস। এই চুক্তিতে কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সম্ভাবনা রাখা হয়েছিল। এটি ছিল কুর্দিদের ইতিহাসে প্রথম বড় আশার মুহূর্ত। প্রথমবারের মতো মনে হয়েছিল হয়তো এবার তারা নিজেদের দেশ পাবে। কিন্তু 3 বছর পর সব কিছু আবার বদলে যায়। তুরস্কের ক্ষমতায় আসেন মুস্তফা কামাল আতাতুর্ক। নতুন তুর্কি জাতীয়তাবাদী আন্দোলনের ফলে পুরনো চুক্তি বাতিল হয়ে যায়। 1923 সালে স্বাক্ষরিত হয় ট্রিটি অফ লুজান এবং কুর্দিদের স্বাধীন রাষ্ট্রের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়। তাদের ভূমি ভাগ হয়ে যায় 4টি রাষ্ট্রের মধ্যে। এই একটি সিদ্ধান্তই কুর্দিদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। একটি জাতি 4টি দেশে বিভক্ত হয়ে যায়। তুরস্কে কুর্দিরা সবচেয়ে বেশি রিপ্রেশনের মুখোমুখি হয়। তুর্কি জাতীয়তাবাদের অধীনে এক জাতি এক ভাষা নীতি চালু হয়। কুর্দি ভাষা নিষিদ্ধ করা হয়। কুর্দি নাম, গান, সংস্কৃতি সবকিছু সীমাবদ্ধ করা হয়। এমনকি একসময় কুর্দিদের মাউন্টেন তুর্কিস নামেও বলা হতো, অর্থাৎ আলাদা জাতি হিসেবে তাদের অস্তিত্বকেই অস্বীকার করা হতো। এর প্রতিক্রিয়ায় 1978 সালে গঠিত হয় পিকেকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি।
এর নেতা ছিলেন আবদুল্লাহ ওকালান। পিকেকে স্বাধীন কুর্দিস্তানের দাবিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে। 1984 সালে পূর্ণমাত্রার সংঘর্ষ শুরু হয়। দশকের পর দশক ধরে যুদ্ধ চলে, হাজার হাজার মানুষ নিহত হয়, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। আজও পিকেকে ইস্যু তুরস্কের রাজনীতির কেন্দ্রীয় বিষয়। 2014 সালে উত্থান ঘটে আইএসআইএস-এর। তারা দ্রুত ইরাক ও সিরিয়ার বড় অংশ দখল করে নেয়। পুরো বিশ্ব আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু আইএসআইএস-এর বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে কুর্দিরা। বিশেষ করে ব্যাটেল অফ কোবানি বিশ্বকে নাড়িয়ে দেয়। কুর্দি নারী যোদ্ধারাও আন্তর্জাতিকভাবে অ্যাটেনশন পায়। বিশ্ব বুঝতে পারে যাদের দীর্ঘদিন উপেক্ষা করা হয়েছে তারাই এখন ফ্রন্টলাইন ডিফেন্ডার্স। 2017 সালে ইরাকি কুর্দিরা ইন্ডিপেন্ডেন্স রেফারেন্ডামের আয়োজন করে। প্রশ্ন একটাই, স্বাধীনতা নাকি স্ট্যাটাস কো? ফলাফল ছিল নজর কাড়ার মতো। 90% বেশি ভোট স্বাধীনতার পক্ষে পড়ে। রাস্তা ভরে যায় কুর্দি পতাকায়, মানুষ উদযাপন শুরু করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি আবারও সামনে চলে আসে। ইরাক, তুরস্ক, ইরান সবাই এর বিরোধিতা করে। যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেয়নি। ফলে স্বাধীনতা আর বাস্তবে রূপ নেয়নি। 1 শতাব্দী আগে কুর্দিরা হারিয়েছিল একটি রাষ্ট্রের সুযোগ। আজও তারা সেই হারানো স্বপ্নকে বয়ে বেড়াচ্ছে। একটি জাতি, একটি ভাষা, একটি ইতিহাস, কিন্তু নেই একটি রাষ্ট্র। প্রশ্ন এখনো রয়ে গেছে, কুর্দিস্তান কি কখনো দেশের মর্যাদা পাবে, নাকি কুর্দিরা চিরকালই পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রহীন জাতি হয়ে থাকবে? ইতিহাস এখনো এই প্রশ্নের উত্তর দেয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনার মতে কুর্দিদের কি স্বাধীন রাষ্ট্র পাওয়া উচিত?